আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় এসএসসি 25বাসী, আজকে আপনাদের ওয়ান শট রিভিশনের ফাইনাল রিভিশন প্রোগ্রামের বায়োলজির প্রথম লেকচারে সকলকে স্বাগতম। আজকে আমাদের বায়োলজির প্রথম লেকচার এবং আপনারা জানেন আমরা প্রত্যেকটা সাবজেক্ট প্রায়োরিটির উপর ভিত্তি করে কোন অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি, কোথা থেকে প্রশ্নের অ্যান্সার করা সব থেকে বেশি সোজা, এইগুলা বিষয় মাথায় রেখে কিন্তু আমরা অধ্যায় সিলেকশনগুলো করছি। আমরা টোটাল সিলেবাসটাই শেষ করব, বাট আমাদের মতো করে আমরা গুছিয়ে শেষ করব। তো আজকে আমরা জীব প্রযুক্তি, তোমাদের বায়োলজির যে অধ্যায় কত 14, তোমাদের বায়োলজি বইয়ের কত স্যার? আমাদের বায়োলজি বইয়ের অধ্যায় 14 জীব প্রযুক্তি, এইটা দিয়ে আমরা শুরু করব। এই অধ্যায়টা থেকে প্রশ্ন আসলে মার্ক পাওয়া যেমন খুব সোজা, তেমনি মাত্র 2টা প্রশ্ন পড়লেই কিন্তু এখান থেকে আপনার কমন ফলানো সম্ভব। তার মানে খুব সহজে, খুব ছোট, ভালো একটা মার্ক গেইন করা যাবে এখান থেকে প্রশ্ন আসলে। তো চলেন আমরা এই পার্টটা শেষ করি। আজকে আমরা এক ক্লাসে এই অধ্যায়ের ফুল বেসিক শেষ করব, দেন পরবর্তী লেকচারে আমরা এই অধ্যায়ের সৃজনশীল এবং এমসিকিউ সলভ করব। তো চলেন শুরু করি। আমাদের অধ্যায়ের নাম কি স্যার? আমাদের অধ্যায়ের নাম হলো জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। এই জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি, এখান থেকে আপনি শুরুতে মাথায় রাখবেন আপনার প্রশ্ন পড়তে হবে 2টা। কয়টা প্রশ্ন? 2টা। 1 নাম্বার প্রশ্ন কোনটা? আপনি 1 নাম্বার প্রশ্ন পড়তে হবে টিস্যু কালচার এবং এর গুরুত্ব। টিস্যু কালচার এবং এর গুরুত্ব। আর আরেকটা টপিক কি স্যার? আরেকটা টপিক হইল স্যার আপনার রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি এবং এর গুরুত্ব। এই 2টা প্রশ্ন পড়লেই কিন্তু আপনার এই অধ্যায় শেষ। তাহলে এই অধ্যায় থেকে আমরা কয়টা প্রশ্ন পড়ব? 2টা। কি কি স্যার? টিস্যু কালচার এবং এর গুরুত্ব, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি এবং এর গুরুত্ব। শেষ খেলা। ওকে, ডান। এবার আসেন, এই যে জীব প্রযুক্তি, এই যে আমাদের জীব প্রযুক্তি, হ্যাঁ, জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি, এটা সর্বপ্রথম এই শব্দটা কে প্রবর্তন করছে? 1919 সালে এই যে বায়োটেকনোলজি, এটা কে বলছে স্যার? 1919 সালে কার্ল এরেকি। কে বলছে স্যার? কার্ল এরেকি। ঠিক আছে, ওকে। এই বায়োটেকনোলজি 2টা শব্দ থেকে তৈরি। কি কি স্যার? বায়োলজি এবং টেকনোলজি। বায়োলজি এবং স্যার টেকনোলজি। জীব প্রযুক্তি। জীব প্রযুক্তি তাহলে কাকে বলে? নাম শুনে অলরেডি আমাদের কিন্তু স্যার আইডিয়া অনেকটা দাঁড়ায় গেছে। কাকে বলে স্যার জীব প্রযুক্তি? তার আগে একটা কথা বুঝেন, জীব প্রযুক্তি জিনিসটা কি? জীব প্রযুক্তি আসলে কেন পড়বো? পড়ালেখা তো খালি মুখস্থর জন্য না স্যার। হ্যাঁ, আপনার মনে হইল যে গরুর মধ্যে মুরগির একটা বৈশিষ্ট্য দিলে মনে হয় ভালো হয়, কুকুরের মধ্যে বিড়ালের এই বৈশিষ্ট্য থাকলে মনে হয় ভালো হয়। এই যে বৈশিষ্ট্য আপনি নতুন করে বানাবেন, নতুন করে মডিফাই করবেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেটা, অথবা আপনার, আমরা জানি ডায়াবেটিসের রোগী আছে আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে কম বেশি আছে, আছে না? আছে। তো তাদের ইনসুলিন দিতে হয়, আমরা জানি। আপনার ইনসুলিন দরকার বা ইনসুলিন দিবেন, আপনি কি আমার মতো বা যাদের নাই ভালো মানুষটা ধরে ধরে তাদের কাছে নিয়ে ইনসুলিন দিয়ে দিবেন? এইভাবে কি সমাধান হবে? না। তো এই যে বিষয়গুলা, এই যে সমস্যাগুলা, এইগুলা সমাধানের জন্যই জীব প্রযুক্তি কাজ করে। হ্যাঁ, এবং জীব প্রযুক্তি যে নতুন আবিষ্কার বিষয়টা এমন না। হ্যাঁ, প্রাচীনকালে দই বানাইতো, তাই না, অ্যালকোহল তৈরি করতো, এগুলাও কিন্তু জীব প্রযুক্তির উদাহরণ। হ্যাঁ, করতো, জানতো না, ওইভাবে প্রয়োগ ছিল না, বাট ছিল। কথা বুঝতে পারছি? ওকে। এবার আসেন, তাহলে জীব প্রযুক্তি কি? জীব প্রযুক্তি হলো জীবন্ত, জীব প্রযুক্তি কি বলতে পারি? জীবন্ত উদ্ভিদ, প্রাণী,
অণুজীব বা এদের দেহের অংশবিশেষ জীবন্ত উদ্ভিদ প্রাণী জীব প্রযুক্তি জীব জীবন্ত উদ্ভিদ প্রাণী অণুজীব বা এদের দেহের অংশবিশেষ ব্যবহার করে কি করে ব্যবহার করে মানবতার কল্যাণে তুমি এমন একটা প্রযুক্তি করলে, এমন যদি বানাইলা যেটা মানুষের ক্ষতি করতেছে, এটা কি দরকার আছে? এটা কি ঠিক না? তাইলে কন্ডিশন কি? মানুষের কল্যাণ হইতে হবে, মানবতার কল্যাণে ব্যবহার উপযোগী উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং করতে যায় বা টিস্যু কালচার করতে যায় বা এমন কিছু করলা যে ওইটার কি বলে লেভেল বা ওইটার ফরমেশন আপনার উন্নত হইতে যার অনুন্নত হয়ে গেল। আপনি নতুন এমন কিছু বানাইলেন যে আগের যে অবস্থা ছিল তার চেয়ে আরো ফল করছে, তার চেয়ে কোয়ালিটি আরো ফল করছে, তাহলে কি ওটা দরকার আছে? না। তাহলে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন হইতে হবে, উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন উদ্ভিদ প্রাণী বা অণুজীব উৎপাদনে প্রয়োগকৃত প্রযুক্তি হলো জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। তাহলে কি বলছি? আমার জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি কি স্যার? জীবন্ত উদ্ভিদ প্রাণী অণুজীব বা এদের দেহ অংশবিশেষ ব্যবহার করে মানবতার কল্যাণে, অমঙ্গলের জন্য করা যাবে না, মানবতার কল্যাণে ব্যবহার উপযোগী উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন। তুমি নতুন যেটা বানাইতেছো, যেটা নিয়ে কাজ করতেছো, সেটা কোয়ালিটি আগের থেকে ভালো হইতে হবে, আগের থেকে আরো ডাউন হলে তো সমস্যা, তাহলে তো লাভ হইলো না। তাহলে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন উদ্ভিদ প্রাণী অণুজীব এইগুলা যে উৎপাদনের যে প্রযুক্তি, তাকেই বলা হয় স্যার জীব প্রযুক্তি। আশা করি এতটুকু বুঝতে পারছেন না? পারছেন। এবার আসেন, এই জীব প্রযুক্তির প্রয়োগের কতগুলো ক্ষেত্র আছে। এই জীব প্রযুক্তির প্রয়োগের কতগুলো কি আছে স্যার? কতগুলো ক্ষেত্র আছে। কি কি? একটা হইল ব্লু বায়োটেকনোলজি। ব্লু বায়োটেকনোলজির কাজ কি? এর কাজ হইল সামুদ্রিক বা জলীয় ক্ষেত্রে প্রয়োগ। হ্যাঁ, জীব প্রযুক্তির কয়েকটা কি আছে? কয়েকটা প্রয়োগের ক্ষেত্র আছে। কোনটা কোনখানে গবেষণা করবে, কোথায় কোনটা কাজ করবে। তো ব্লু বায়োটেকনোলজি এই যে ক্ষেত্র, এই ক্ষেত্রের কাজ কি? সামুদ্রিক বা জলীয় ক্ষেত্রে প্রয়োগ। হ্যাঁ, সামুদ্রিক বা জলীয় ক্ষেত্রে প্রয়োগ। সামুদ্রিক বা জলীয় ক্ষেত্রে প্রয়োগ। এবার আসেন গ্রিন বায়োটেকনোলজি। গ্রিন বায়োটেকনোলজি এর কাজ কি? গ্রিন বায়োটেকনোলজির কাজ হলো স্যার কৃষি ক্ষেত্রে। গ্রিন বায়োটেকনোলজির কাজ কোন ক্ষেত্রে স্যার? গ্রিন বায়োটেকনোলজির কাজ হইল স্যার কৃষি ক্ষেত্রে প্রয়োগ। হোয়াইট ও রেড বায়োটেকনোলজি। হোয়াইট ও রেড বায়োটেকনোলজি এর কাজ কোন ক্ষেত্রে? চিকিৎসা ক্ষেত্রে। এর কাজ কোন ক্ষেত্রে স্যার? এর কাজ হইল চিকিৎসা ক্ষেত্রে প্রয়োগ। আশা করি এতটুকু বুঝাইতে পারছি। এবার আসেন, এই যে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি এর দুইটা জায়গা, এর দুইটা পার্ট আমরা পড়ব। একটা হইল টিস্যু কালচার
আরেকটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। এই দুইটা পার্ট আমাদের পড়তে হবে। আমাদের পরীক্ষায় হয় টিস্যু কালচারের ধাপ এবং এর গুরুত্ব আসবে, অথবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি এবং এর ধাপ সমূহ আসবে। কথা বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। তাহলে এবার আমরা তাহলে শুরু করব কি স্যার? টিস্যু কালচার। এবার আমরা শুরু করব টিস্যু কালচার। টিস্যু কালচার শুরু করব। টিস্যু কালচার নাম শুনেই বুঝতেছি টিস্যু কি, অনেকগুলা কোষ মিলা একগুচ্ছ কোষ একই কাজ করে, এগুলার গুচ্ছকে বলা হয় টিস্যু। অনেকগুলা টিস্যু মিলা তৈরি হয় অঙ্গ, অনেকগুলা অঙ্গ মিলে তৈরি হয় তন্ত্র। তো টিস্যু কালচার নাম শুনেই বুঝতেছি উদ্ভিদের বিভাজনক্ষম কোনো একটা টিস্যু থেকে, কোনো একটা অংশ থেকে পৃথককৃত যে টিস্যু আছে, হ্যাঁ একটু লিখি, উদ্ভিদের বিভাজনক্ষম যে অংশগুলো বিভাজিত হইতে পারে, বিভাজনক্ষম অংশ হতে পৃথকীকৃত মানে আলাদা করা টিস্যু কি করব? উদ্ভিদের বিভাজনক্ষম অংশ হতে পৃথকীকৃত টিস্যু, আলাদা যে টিস্যুটা নিলাম তাকে উপযুক্ত পরিবেশে জীবাণুমুক্ত উপায়ে উপযুক্ত আবাদ মাধ্যমে মুখস্থ কইরা জীবনে পড়া হবে না। এগুলো কি মুখস্থ রাখা সম্ভব না? এগুলো বুঝা পড়তে হবে। টিস্যু কালচার, তাহলে টিস্যুরে কালচার করব। তাহলে উদ্ভিদের কোনো একটা বিভাজনক্ষম অঙ্গ থেকে আলাদা করব টিস্যু, পৃথককৃত টিস্যুটা নিলাম, তারপর তারে কি করব? তার একটা জীবাণুমুক্ত উপায়ে উপযুক্ত একটা আবাদ মাধ্যমে বংশ বৃদ্ধি করার যে প্রক্রিয়া, হ্যাঁ আবাদ মাধ্যমে বংশ বৃদ্ধি করার যে প্রক্রিয়া, তাকেই বলা হয় টিস্যু কালচার। তাকে কি বলা হবে স্যার? তাকে বলা হবে টিস্যু কালচার। আশা করি এতটুকু বুঝাইতে পারছি। এবার এই টিস্যু কালচার পড়তে গেলে আরো কয়েকটা ওয়ার্ড আমাদের একটু জানতে হবে, তাইলে আমাদের কনসেপ্ট আরো সুন্দর ক্লিয়ার হবে। এক নাম্বারটা কি? এক নাম্বার একটা ওয়ার্ড আছে টোটিপোটেন্সি। টোটিপোটেন্সি এই ওয়ার্ডটা আপনারা পড়তে গেলে দেখবেন আছে। টোটিপোটেন্সি কি? প্রত্যেকটা সজীব উদ্ভিদ কোষের, আমাদের উদ্ভিদের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি কোষ আছে। যেমন একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের দেহে প্রায় 100 ট্রিলিয়ন 10⁻14টি কোষ থাকে। সেম ভাবে একটা আম গাছ, একটা জাম গাছ, একটা বট গাছ, উদ্ভিদে অসংখ্য কোটি কোটি কোষ আছে। এই এক একটা কোষে, প্রত্যেকটা সজীব উদ্ভিদ কোষের মধ্যে পুরাপুরি একটা গাছ বানানোর অন্তর্নিহিত ক্ষমতা আছে। প্রতিটি সজীব উদ্ভিদ কোষের মধ্যে পূর্ণাঙ্গ একটি উদ্ভিদে পরিণত হওয়ার অন্তর্নিহিত ক্ষমতা আছে। এই ক্ষমতাকেই বলা হয় টোটিপোটেন্সি। টোটিপোটেন্সি কি? টোটিপোটেন্সি হইল প্রতিটি সজীব উদ্ভিদ কোষে পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার বা হবার অন্তর্নিহিত ক্ষমতা আছে। এই ক্ষমতাকেই কি বলা হয়? এই ক্ষমতাকেই টোটিপোটেন্সি বলে। এই ক্ষমতাকে কি বলে স্যার? টোটিপোটেন্সি বলে। কথা কি বোঝা গেছে? এবার আসেন আমরা টিস্যু কালচারের ধাপগুলা নিয়ে একটু পড়বো। আমরা কি নিয়ে পড়ালেখা করবো এবার আমরা একটু টিস্যু কালচারের ধাপ নিয়ে পড়ালেখা করব। তার আগে একটু লক্ষ্য করেন
আমাদের বইতে আমি যে কথাগুলো তোমাদের বললাম, আমি যে কথাগুলো তোমাদের এখন বললাম, হ্যাঁ, এই বায়োটেকনোলজি হলো জীববিজ্ঞানের একটি ফলিত শাখা। এমসিকিউর জন্য পড়া লাগবে না? অবশ্যই পড়া লাগবে। কেমিস্ট্রি হোক বা বায়োলজি হোক, এই দুইটা সাবজেক্ট আমি পড়াইতেছি। যেইগুলা ম্যাথমেটিক্যাল এমসিকিউ, যেগুলা বোঝার এমসিকিউ, এগুলো আমার লেকচারে আপনি পাবেন। আর আপনার যেগুলো একদম ঠাড়া মুখস্থ করা লাগবে ওগুলো আমি বলে দিব, এরকম বলে দিব, আপনার একটু নিজের কষ্ট করে পড়তে হবে স্যার। হ্যাঁ, আমি যেহেতু এত পরিশ্রম করতেছি, আপনার একটু পরিশ্রম স্যার অ্যাড করতে হবে। তাইলে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি জীববিজ্ঞানের ফলিত শাখা। তারপরে এখানে আরো অনেক এমসিকিউ কথাবার্তা দেওয়া আছে। হ্যাঁ, এখানে কি কি আছে, এই আমি যে কথাগুলো বলে একটু রিডিং দিবেন। হ্যাঁ, এগুলো একটু রিডিং দিবেন। তারপরে আপনার রিডিং দিবেন। এখানে কি কি লাগবে আমি তো তোমাকে বলেই দিছি, দুইটা জিনিস পড়বা। আমি তোমাকে বলেই দিছি দুইটা জিনিস পড়বা, শুধুমাত্র দুইটা জিনিস পড়বা, ঠিক আছে? শুধুমাত্র দুইটা জিনিস পড়বা। তারপরে কি আছে, এই যে আমি যে কথা তোমাদেরকে বললাম, এখন আমি যে কথাগুলো তোমাদেরকে বললাম যে বায়োলজি টেকনোলজি সমন্বয়ে গঠিত। হ্যাঁ, বায়োটেকনোলজি এই যে কোন কোন ওয়ার্ড দিয়ে গঠিত। তারপরে 1919 সালে হাঙ্গেরীয় প্রকৌশলী কার্ল এরেকি বায়োটেকনোলজি শব্দটি প্রবর্তন করেন। হ্যাঁ, 1919 সালে হাঙ্গেরীয় প্রকৌশলী কার্ল এরেকি কি করছে, বায়োটেকনোলজি শব্দটি প্রবর্তন করছে। তারপরে সংজ্ঞাটা আমি আর একটু গোছায় সুন্দর করে লিখে দিছি, এখানে যে সংজ্ঞাটা আছে তার থেকে আমি আর একটু সুন্দর করে আপনাদেরকে লিখে দিছি, ঠিক আছে? তার থেকে আর একটু সুন্দর করে লিখে দিছি। তারপরে আমি তোমাদেরকে পড়ছি যে আমাদের পড়বো এখন আমরা টিস্যু কালচার আর কি জিন প্রকৌশল, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই দুইটা পার্ট হলো আমরা এখন পড়বো, টিস্যু কালচার আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো এরপরে আসে আমাদের টিস্যু কালচার। এই দেখেন আপনার এই যে আমি যে ওয়ার্ডটা বললাম টোটিপটেন্ট, টোটিপটেন্ট। হ্যাঁ, আপনি তো ঠাডা যদি মুখস্থ উদ্ভিদের বিভিন্ন অংশে টোটিপটেন্ট স্টেম কোষ থাকা, এমনি পড়লে মনে থাকবে না স্যার। পড়ালেখা খুবই মজার বিষয়, পড়ালেখা একটা আনন্দের বিষয়, বোঝার বিষয়। পড়ালেখা প্রেসার কুকারের মতো ঠাডা মুখস্থ পড়া জীবনে কিছু হবে না, ঠিক আছে? তাহলে আমরা পড়বো বুঝে বুঝে, ওয়ার্ডগুলো বিশ্লেষণ করে ঠান্ডা মাথায় পড়বো, ঠিক আছে? তো আমি যে কথাগুলো বলবো এগুলো আপনার বইতে আছে, আমি আরেকটু সুন্দর করে লিখে দিছি। আর আপনারা বাকি কাজ হবে কি, আপনাদের বাকি কাজ হবে সুন্দর মতো একটু বইটা পড়া। হ্যাঁ, আমি বইয়ের সাথে আপনাদেরকে লিঙ্ক করে দিব, আপনারা বাকি কাজ হবে বইটা একটু পড়া। ওকে, তো আমরা টোটিপোটেন্সি বুঝলাম, টিস্যু কালচারে যাই। টিস্যু কালচারের টিস্যু কালচারের কয়েকটা ধাপ আছে। টিস্যু কালচারের কি আছে স্যার? টিস্যু কালচারের কয়েকটা ধাপ আছে। টিস্যু কালচারের কয়েকটা ধাপ আছে। টিস্যু কালচারের ধাপসমূহ। 1 নাম্বার কাজ, আপনি যে টিস্যু কালচার করবেন এই ধাপটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এই ধাপটা পরীক্ষার জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ, ভালো মতো পড়বেন। টিস্যু কালচারের ধাপ গুরুত্ব, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ধাপ গুরুত্ব, শেষ পড়া। তো টিস্যু কালচারের ধাপে 1 নম্বরে লিখছি কি আমি স্যার, টিস্যু কালচারের ধাপে আমি 1 নম্বরে লিখছি এক্সপ্লান্ট নির্বাচন। 1 নম্বর কথা লিখছি এক্সপ্লান্ট নির্বাচন। তাহলে প্রথম কথা আসে এক্সপ্লান্টটা কি? প্রথম কথা আসে এক্সপ্লান্টটা কি? এক্সপ্লান্ট হইল এক্সপ্লান্টটা কি? টিস্যু কালচারের উদ্দেশ্যে আপনি যে টিস্যু কালচারটা করবেন, করার জন্য আগে তো একটা কোর্স নিতে হবে, তার না আপনি কালচার করবেন। তো টিস্যু কালচারের উদ্দেশ্যে মাতৃ উদ্ভিদ থেকে পৃথকীকৃত যে অংশটা তাকেই এক্সপ্লান্ট বলে। তাহলে এক্সপ্লান্ট কাকে বলে? এক্সপ্লান্ট হইল টিস্যু কালচারের উদ্দেশ্যে টিস্যু কালচারের উদ্দেশ্যে মাতৃ উদ্ভিদ থেকে ওটা মাতৃ হয়ে গেছে না, রস্যকাল লাগতেছে। টিস্যু কালচারের উদ্দেশ্যে মাতৃ উদ্ভিদ থেকে পৃথকীকৃত অংশকে এক্সপ্লান্ট বলে। হ্যাঁ, তোমাদের বইতে সুন্দর মতো দেওয়া আছে, আমি কি বানায় বলতেছি না? দেখেন, টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ পৃথক করে নিয়ে ব্যবহার করা হয়
তাকেই এক্সপ্লান্ট বলে। তাকেই কি বলে? তাকেই এক্সপ্লান্ট বলে। এই যে সুন্দর মতো লেখা আছে, টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ পৃথক করে নিয়ে ব্যবহার করা হয় তাকেই কি বলে? এক্সপ্লান্ট বলে। তাহলে আমাদের ধাপের সর্বপ্রথম পয়েন্ট কি স্যার? আমাদের ধাপের সর্বপ্রথম পয়েন্ট আমরা দেখতেছি কি আছে? আমাদের এক্সপ্লান্ট নির্বাচন। তাহলে টিস্যু কালচার করার জন্য আমার সর্বপ্রথম কাজ হবে একটা এক্সপ্লান্ট নির্বাচন করা। এক্সপ্লান্ট কেমন হইতে হবে? এক্সপ্লান্ট হইতে হবে, এক্সপ্লান্ট কারা হয়? এক্সপ্লান্ট হয় শীর্ষমুকুল, পার্শ্বমুকুল, কক্ষমুকুল, কচি পাতা, এই অংশগুলা এক্সপ্লান্ট হিসেবে ব্যবহার করা হয়। কারণ কারণ এরা কি থাকে? এরা সুস্থ, নিরোগ এবং উৎকৃষ্ট। আমাদের বয়স যত কম থাকে আমরা তত পবিত্র থাকি। একদম ছোট্টবেলায়, কুট্টু বেলায় আমি ছিলাম নিষ্পাপ, জন্মের পরে ছিলাম নিষ্পাপ। আমাদের বয়স যত বাড়তেছে আমরা তত পাপী হইতেছি। আল্লাহ মাফ করুক সবাইকে। তো যত বয়স বাড়তেছে আমরা তত পাপের পরিমাণ বাড়তেছে। তাইলে আমার এক্সপ্লান্ট নিয়ে আমি কাজ করব। টিস্যু কালচার করব হইলো আমি একটা মাতৃ উদ্ভিদ থেকে একটা টিস্যু নিয়ে বা একটা অংশ নিয়ে। ওই যে এক্সপ্লান্টটা ওইটা হইতে হবে কচি পাতা, শীর্ষমুকুল, পার্শ্বমুকুল, মানে একদম কচি যে অংশটা, একদম বাচ্চা যে অংশটা। কারণ যত বুইরা হবে তত তার পাপের পরিমাণ বাড়বে, তত তার অসুস্থতা হবে, রোগ থাকতে পারে, বিভিন্ন সমস্যা হইতে পারে। তাইলে এক্সপ্লান্ট হিসাবে কারে নির্বাচন করব? শীর্ষমুকুল, পার্শ্বমুকুল বা কক্ষমুকুল। তারপরে আমাদের কি? কচি পাতা, একদম কচি অংশ নিতে হবে। হ্যাঁ, যত বয়স কমে একদম কচি অংশ নিতে হবে। হ্যাঁ, এবং অবশ্যই তাকে কি হইতে হবে? সুস্থ, নীরব, উৎকৃষ্ট, সবচেয়ে ভালো অংশটা নিতে হবে। ওইটা দিয়ে টিস্যু কালচার করতে হবে। তাহলে প্রথম কথা এক্সপ্লান্ট নির্বাচন, এক্সপ্লান্ট নিতে হবে কচি অংশ এবং তাকে সুস্থ, নীরব, উৎকৃষ্ট হইতে হবে। কথা শেষ। 2 নাম্বার ধাপ, 2 নাম্বার পয়েন্ট কি? আবাদ মাধ্যম বা কালচার মিডিয়াম তৈরি। এই যে আপনি টিস্যুটা নেবেন, এই যে এক্সপ্লান্টটাকে আপনি নেবেন, এটা নিয়ে কি পকেটে ঢুকায় রাখবেন? না স্যার। এটা নিয়ে কি আপনি বাসার বেলকনির মধ্যে রেখে দিবেন? না স্যার। এটা নিয়ে তো একটা জায়গায় রাখতে হবে এবং তাকে বাঁচাইতে হবে। তো এই কারণে রাখার জন্য একটা কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম লাগবে। হ্যাঁ, এক্সপ্লান্টটাকে রাখার জন্য একটা কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম লাগবে। এবং সেখানে কি কি থাকবে? কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যমের মধ্যে মুখ্য এবং গৌণ অনেক উপাদান থাকে। মুখ্য ও গৌণ উপাদান থাকে। আর কি থাকে? ভিটামিন থাকে, আর কি থাকে? ফাইটো হরমোন থাকে, আর কি থাকে? সুক্রোজ থাকে। আর কি থাকে স্যার? সুক্রোজ থাকে। আমাদের যেমন প্রধান ট্রান্সলোকেটেড সুগার কোনটা? গ্লুকোজ। সেম ভাবে এই উদ্ভিদের ক্ষেত্রে তাদের প্রধান ট্রান্সলোকেটেড সুগার কোনটা? সেটা হলো স্যার সুক্রোজ। তাহলে আমি যে টিস্যুটাকে নিব তাকে নিয়ে রাখতে হবে একটা আবাদ মাধ্যমে, এবং ওই আবাদ মাধ্যমের মধ্যে কি কি থাকবে? মুখ্য গৌণ বিভিন্ন উপাদান থাকবে, সেখানে ভিটামিন থাকবে, ফাইটো হরমোন থাকবে, সুক্রোজ থাকবে, এবং এদেরকে একটু জমাট বাঁধার জন্য এগার থাকবে। কি থাকবে স্যার? এগার। হ্যাঁ, কি থাকবে? এগার থাকবে, এগার দেওয়া থাকবে। গেল। 3 নাম্বার স্টেপ কি? জীবাণুমুক্তকরণ। আমার কালচার মিডিয়ামের মধ্যে যখন আমি ভিটামিন, ফাইটো হরমোন, সুক্রোজ এরকম বিভিন্ন উপাদান দিব, তখন ওইখানে জীবাণু অ্যাটাক করার একটা চান্স থাকে, ওইখানে জীবাণু যুক্ত হওয়ার একটা সুযোগ থাকে। তাই তাকে আমাকে কি করতে হবে স্যার? জীবাণু মুক্ত করতে হবে। আর জীবাণু মুক্ত করে কিভাবে? অটোক্লেভ যন্ত্রে। জীবাণু মুক্ত করার জন্য অটোক্লেভ যন্ত্রে দেওয়া হয়। কোথায় দেওয়া হয় স্যার? অটোক্লেভ যন্ত্রে। তাপমাত্রা কত দেওয়া হয়? 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দেওয়া হয়। চাপ কত থাকে? চাপ থাকে 15
15 পাউন্ড পার স্কোয়ার কি ইঞ্চ, প্রতি বর্গ স্কোয়ার ইঞ্চিতে আমার 15 পাউন্ড চাপ থাকে, এক কথায় 15 পাউন্ড চাপ থাকে। এবং কত সময় রাখতে হয়? 20 মিনিট ধরে রাখতে হয়। তাহলে আমি প্রথমে মেইন যে একটা কোর্স নিব যেটা থেকে টিস্যু কালচার করবো, এক্সপ্লান্ট, আগে এক্সপ্লান্ট নির্বাচন করব। কচি এবং সুস্থ নিয়ে উৎকৃষ্ট একটা এক্সপ্লান্ট নিলাম। নেওয়ার পর এক্সপ্লান্ট রাখার জন্য তো আমার একটা জায়গা লাগবে, একটা মাধ্যম লাগবে, একটা মিডিয়াম লাগবে। আমি এক্সপ্লান্ট রাখার জন্য একটা কালচার মিডিয়াম নিলাম। সেই কালচার মিডিয়ামে আবার এক্সপ্লান্ট বাইসে থাকাও লাগবে, তারা তো এখানে বংশবৃদ্ধিও করতে হবে। এই কারণে সেখানে আমার ফাইটোহরমোন, ভিটামিন, মুখ্য গণ উপাদান, শুক্র যা যা লাগে দিলাম। দেওয়ার পর ওখানে একটা জীবাণু থাকার সম্ভাবনা আছে, তাই আমি কালচার মিডিয়ামটাকে এক্সপ্লান্ট দেওয়ার আগে কি করে নিব? জীবাণুমুক্তকরণ করে নিব। জীবাণুমুক্ত কিভাবে করে? অটোক্লেভ যন্ত্রে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 পাউন্ড চাপে 20 মিনিট ধরে রেখে দিতে হবে। দিলে সে কি হয়ে যাবে স্যার? সে জীবাণুমুক্ত হয়ে যাবে। হয়েছে। এবার আমি কি করব? 4 নাম্বার স্টেপ হলো আমার মিডিয়ামে এক্সপ্লান্ট স্থাপন। তোমার বইয়ের সাথে আমার পয়েন্টগুলো মিলবে না, একটু একই জিনিস আমি আর একটু অন্যভাবে লিখছি, একটু পয়েন্টগুলো দেখবা একটু গোছায় বা একটা পয়েন্ট বেশি আছে এভাবে করে লিখছি। হ্যাঁ, তো আবার গুরুত্বের ক্ষেত্রে আমি একটু সাজিয়ে দিছি তোমাদের যেন পড়তে সুবিধা হয়। মিডিয়ামে এক্সপ্লান্ট স্থাপন, আমি এবার কি করব? আমার জীবাণুমুক্ত করা শেষ, এবার এক্সপ্লান্টটা নিয়ে আমি কি করব? মিডিয়ামে দিব। মিডিয়ামে দিলে মিডিয়ামের এখন উপযুক্ত পরিবেশ আছে, জীবাণুমুক্তও আছে। জি স্যার, তাহলে এখন কি করবে? সে বংশবৃদ্ধি করবে। মানুষ যখন খুশিতে থাকে তারা কি করে? বংশবৃদ্ধি করে। মানুষ যখন সব দিক থেকে ঠিক আছে, আমি সেটেল সিকিউর, তখন মানুষ বিয়ে করে। তার আগে করে না। আবার বিয়ে করার পরে যখন দেখে না মোটামুটি আমি স্টাবলিশ, সব ঠিকঠাক আছে, হ্যাঁ, এবার সে রিপ্রোডাকশন করে, না প্রজনন ঘটায়। তাইলে যখন খুশিতে থাকে, যখন ঠিকঠাক থাকে, তখন কি করে স্যার? বংশবৃদ্ধি করে। তাহলে যেহেতু এক্সপ্লান্ট নির্বাচন করছি, এক্সপ্লান্ট রাখার জন্য কালচার মিডিয়াম তৈরি করছি, তাহলে আমি জীবাণুমুক্ত করছি। এবার যখন আমি এক্সপ্লান্টটাকে রাখবো কালচার মিডিয়ামে, তখন সে কি করবে? খুশিতে ঠেলায় সে বংশবৃদ্ধি করবে। গেল। এবার আসেন এই যে বংশবৃদ্ধি বা কেলাস সৃষ্টি, এখানে কি করা হয়? এখানে একটা 3000 থেকে 5000 লাস্ক বৈদ্যুতিক আলো, তারপরে 17 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং কি করা হয়? 17 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 70 থেকে 75% আর্দ্রতা। হ্যাঁ, আর্দ্রতা মানে উপযুক্ত একটা পরিবেশ সৃষ্টি করা হয় যেখানে সে কি করে? বংশবৃদ্ধি করে, সংখ্যা বৃদ্ধি করে। বংশবৃদ্ধি তো না, সংখ্যা বৃদ্ধি করে। এবার আসেন 6 নাম্বার স্টেপ কি? মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর। আমি যে কালচার মিডিয়ামে রাখছিলাম, রাখার পরে একটা কোষ থেকে, একটা টিস্যু থেকে অনেকগুলো টিস্যুর একটা গুচ্ছ তৈরি হয়, একটা মন্ড তৈরি হয়, একটা ক্যালাস তৈরি হয়। এই ক্যালাসে আবার মূল সৃষ্টি হয় না। এই কারণে মূল সৃষ্টি করার জন্য আমার আলাদা আরেকটা উৎপাদক মাধ্যমে রাখা হয়, আরেকটা মিডিয়ামে স্থানান্তর করা হয়। হ্যাঁ, আরেকটা মাধ্যমে কি করা হয়? স্থানান্তর করা হয়। তাইলে আমার মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর। একটু বইটা দেখাই, ক্লিয়ার হবেন। বইটা একটু দেখাই, ক্লিয়ার হবেন, কনসেপ্টটা ক্লিয়ার হবে। এই যে আমি যা যা আছে এর চেয়ে বেশি লিখে দিছি, হ্যাঁ, যা যা আছে বলে দিছি, সব যা যা আছে সব বলে দিছি। সবাই একটু চিত্রের দিকে তাকান। হ্যাঁ, সবাই একটু চিত্রের দিকে তাকান, সবাই একটু চিত্রটার দিকে তাকান। আচ্ছা, একটু তাকান। প্রথমে কি করছি? প্রথমে আমার মাতৃ উদ্ভিদ, প্রথমে এই যে এটা হলো আমার মাতৃ উদ্ভিদ, এটা হলো আমার মাতৃ উদ্ভিদ। প্রথমে মাতৃ উদ্ভিদ থেকে আমি এক্সপ্লান্ট নিছি। কি নিছি স্যার? আমি মাতৃ উদ্ভিদ থেকে এক্সপ্লান্ট নিছি। মাতৃ উদ্ভিদ থেকে আমি এক্সপ্লান্টটা নিছি। নিয়া আমি কি করব? এই যে একটা কালচার মিডিয়াম, হ্যাঁ, এটা হলো একটা কালচার মিডিয়াম, এই কালচার মিডিয়ামে রাখবো। আর কালচার মিডিয়ামে রাখার জন্য তাকে উপযুক্তভাবে সৃষ্টি করতে হবে। তখন কি করছিলাম? এই কালচার মিডিয়ামের মধ্যে আমি দেখছেন এই পয়েন্ট কিন্তু একটু বেশি লিখছি, একটু গোছাই দিচ্ছি আপনাদের। তাহলে প্রথমে এক্সপ্লান্ট নিছি, নেয়ার পর কালচার মিডিয়াম তৈরি করছি যেখানে আমার ভিটামিন, ফাইটোহরমোন, সুক্রোজ এবং অন্যান্য উপাদান ছিল। দেন আমার কি করছি? দেন আমি এই টিস্যুটা স্থাপন করছি, এক্সপ্লান্টটা দিছি। দেওয়ার পর এতে এখন খুশিতে আছে, এখানে সব উপাদান আছে। খুশিতে সে কি করছে? এই যে সংখ্যা বৃদ্ধি করছে। খুশিতে এখানে একটা ক্যালাস সৃষ্টি করছে এবং সংখ্যা বৃদ্ধি করছে। করার পর এদের দেখেন মূল সৃষ্টি হয় নাই, দেখেন মূল কিন্তু সৃষ্টি হয় নাই। ক্যালাস সৃষ্টি হয়েছে ঠিক আছে, কিন্তু মূল সৃষ্টি হয় নাই। মূল সৃষ্টি না হলে তারা আমি লাগাবো কেমনে?
বংশবৃদ্ধি কেমনে ঘটাবো? তো তখন কি করে, তখন এই মূল সৃষ্টি হওয়ার জন্য এই ক্যালাস থেকে যে অনেকগুলা তৈরি হয়েছে, অনেকগুলা ক্যালাস থেকে যে অনুচারা তৈরি হয়েছে, এদের মূল সৃষ্টি হয় নাই। মূল সৃষ্টি করার জন্য আমি আলাদা আরেকটা আবাদ মাধ্যমে দিই। হ্যাঁ, এই চারার, এই দেখেন চারায় কিন্তু মূল নাই। এই যে এখানে যে ক্যালাস থেকে যে অনেকগুলা সংখ্যা হয়েছে, অনেকগুলা সংখ্যা বৃদ্ধি করছে, তাদের কিন্তু মূল সৃষ্টি হয় নাই। মূল সৃষ্টি করার জন্য এই যে মূল উৎপন্ন করে আবাদ আরেকটা মিডিয়ামে আমি রাখি। হ্যাঁ, আরেকটা মিডিয়ামে যখন রাখি তখন দেখা যায় এদের চারা গজানো শুরু করে, এদের যতগুলা থাকবে তাদের চারা হওয়া শুরু করে। দেন আমি কি করি, চারা হওয়ার পরে প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা করে আমি টবে স্থাপন করি। হ্যাঁ, এই যে টবে চারা স্থাপন, প্রথমে এক্সপ্লান্টটাকে নিলাম, এক্সপ্লান্টটা হইতে হবে কচি, সুস্থ, নীরব, উৎকৃষ্ট। দেন ওটা রাখার জন্য কালচার মিডিয়াম তৈরি করছি, ওইখানে ভিতরে যা যা দেওয়া দরকার, ফাইটোহরমোন, ভিটামিন, এগার, তারপর শুক্র, যা যা লাগে দিলাম। দেওয়ার পরে তার জীবাণুমুক্ত করলাম, করার পর আমি এক্সপ্লান্টটাকে ওইটার মধ্যে রাখলাম। রাখার পর যেহেতু সে এখন খুশিতে আছে, সে সংখ্যা বৃদ্ধি করবে, সে ক্যালাস সৃষ্টি করবে। করার পর ক্যালাস সৃষ্টি করলেও, সংখ্যা বৃদ্ধি করলেও তার মূল তৈরি হয় না। এই কারণে মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর, যে মূল সৃষ্টি করার জন্য আমি আরেকটা মাধ্যমে রাখি। হ্যাঁ, ওরকম আরেকটা মাধ্যমে নিয়ে রাখি, রাখলে সেখানে চারা সৃষ্টি হয়, মূল সৃষ্টি হয়। হইলে তখন তারা আমি কি করি, ওখান থেকে নিয়ে এক একটাকে চারা টবে লাগাই। হ্যাঁ, এক একটা অনুচারা নিয়ে এক একটা টবের মধ্যে লাগাই। লাগানোর পর ফাইনালি মাঠ পর্যায়ে স্থানান্তর। হ্যাঁ, আমি টবে লাগাইলাম, লাগানোর পরে আমি সরাসরি, যেমন দ্বারা মাছ ছাড়ে পুকুরে, তখন কিন্তু ওই মাছ তুমি ধরে নিয়ে যে ধাপ করে ছেড়ে দিলা পোনা, এমন করলে বাঁচে না। হ্যাঁ, সমস্যা হয়। তো আমাদের কি করে, যারা মাছ ছাড়ে পুকুরে, প্রথমে একটু মাছটা যে পাত্রে আছে ওর সাথে পুকুরে পানি একটু একটু মিলায় আগে মাছটাকে ওইখানে ওই যে পরিবেশটার সাথে খাপ খাওয়ায় নেয়। তো তুমি অনুচারা সৃষ্টি হইলো, ধরে নিয়ে যে মাঠের মধ্যে লাগাই দিলা, ওইটা একটু বাঁচার সম্ভাবনা কম। হ্যাঁ, এই কারণে কি করে, আগে অনুচারাটাকে টবের মধ্যে লাগায়, টবের মধ্যে লাগানোর পরে ওটারে মাঝে মাঝে মাঠে নেয়, আবার আলাদা লাগে, আবার একটু মাঠে নিয়ে রাখে, আবার বাসায় এনে রাখে। এমনি করে করে মাঠের সাথে ওই বাইরের পরিবেশের সাথে তার আগে খাপ খাওয়ায়। বাইরের পরিবেশের সাথে যখন সে খাপ খাওয়া যায়, দেন সরাসরি মাঠে সব চারা স্থাপন করা যায়। আশা করি বুঝাইতে পারছি। তাহলে প্রথম কাজ এক্সপ্লান্ট নির্বাচন, দ্বিতীয় কাজ রাখার জন্য একটা কালচার মিডিয়াম তৈরি, তৃতীয় কাজ কালচার মিডিয়ামটাকে জীবাণুমুক্ত করা লাগবে, চতুর্থ কাজ আমার কি করতে হবে, ওই যে এক্সপ্লান্ট আর এবার কালচার মিডিয়ামে রাখলাম, জীবাণুমুক্ত করা শেষ, রাখলাম। রাখার পর কি করবে, সে সংখ্যা বৃদ্ধি করবে, ক্যালার সৃষ্টি করবে। দেন মূল তৈরি হয় না, মূল তৈরি হওয়ার জন্য আরেকটা মূল উৎপাদক মাধ্যমে রাখবো। দেন আমার কাজ কি, দেন আমার কাজ যখন মূল তৈরি হয়ে গেছে টবে স্থাপন করব, টবে স্থাপন করার পর যখন আরেকটু বড় হবে, পরিবেশের সাথে খাপ খাবে, তাহলে মাঠে স্থাপন করে দেবো, মাঠ পর্যায়ে স্থানান্তর করবো, খেলা শেষ। এই হলো আমার টিস্যু কালচারের ধাপ। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি, হ্যাঁ, খুবই সোজা, স্যার। হ্যাঁ, আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। ঠিক আছে, ডান। তাহলে এক্সপ্লান্ট আবাদ মাধ্যমে নেব, ক্যালাস সৃষ্টি হবে, মূল তৈরি করার জন্য একটা মূল উৎপাদক মাধ্যমে রাখবো, দেন ওইখান থেকে আমি টবে স্থানান্তর করব। এই টবে এই যে প্রাকৃতিক পরিবেশে খাপ খাওয়ানোর জন্য মাটিতে স্থানান্তর, আগে টবে রাখছে, টবের থেকে দেন আস্তে আস্তে খাপ খাওয়ানোর জন্য কোথায় রাখছে, মাঠ পর্যায়ে স্থানান্তর করছে। কথা বুঝছি? আশা করি বুঝছি। এরপরে কি আছে, এই যে আমি যে কথাগুলো বললাম এখানে লেখা আছে। এবার হলো টিস্যু কালচারের ব্যবহার। এবার হলো টিস্যু কালচারের ব্যবহার, মানে এক কথায় টিস্যু কালচারের গুরুত্ব। হ্যাঁ, ব্যবহার মানেই কি, এই ব্যবহার মানে হলো টিস্যু কালচারের গুরুত্ব। এই ব্যবহার মানেই হলো স্যার টিস্যু কালচারের গুরুত্ব। হ্যাঁ, টিস্যু কালচারের গুরুত্ব তোমাদের বইতে কোনো পয়েন্ট আকারে দেয় নাই, তোমাদের বইতে কি করছে, গদ আকারে লিখছে। তোমাদের বইতে টিস্যু কালচারের গুরুত্ব কি করছে স্যার, এরকম গদ আকারে লিখে দিছে। হ্যাঁ, টিস্যু কালচার কাজে লাগায় কি কি হয়, টিস্যু কালচার কাজে লাগায় দেখি একটু কি কি লিখছে। এই যে কম সময়ের মধ্যে একই বৈশিষ্ট্য সম্পন্ন অনেক চারা পাওয়া যায়, সহজেই রোগ মুক্ত, বিশেষ করে ভাইরাস মুক্ত চারা উৎপাদন করা যায়। দেখেন টিস্যু কালচার, আপনি নিছেন মাত্র একটা টিস্যু, ওইখান থেকে অসংখ্য উদ্ভিদ তৈরি করতেছেন, তাহলে কম সময়ে অধিক চারা উৎপাদন করতে পারতেছেন, এক নাম্বার। দুই নাম্বার গুরুত্ব কি, সহজেই রোগমুক্ত, যেহেতু তুমি সব থেকে কচি আর সব থেকে বেস্ট টিস্যুটা নিয়ে টিস্যু কালচার করতেছো, তার মানে সেখান থেকে যে নতুন উদ্ভিদ তৈরি হবে সে অবশ্যই সুস্থ, নিরোগ এবং রোগমুক্ত হবে। জি স্যার, তার মানে রোগমুক্ত উদ্ভিদ তৈরি করা যায়। দেন কি, ঋতু ভিত্তিক চারা উৎপাদনের সীমাবদ্ধতা থেকে মুক্ত হওয়া যায়। হ্যাঁ, আমার কি সিজনাল কিছু উদ্ভিদ আছে, এই সিজনে সে এমনি হবে। তো তুমি যখন টিস্যু কালচার করতেছো তখন কিন্তু তার ঋতুর উপর, সিজনের উপর তুমি ডিপেন্ডেন্ট না, তুমি নিজের ইচ্ছা মতো অসংখ্য উদ্ভিদ তৈরি করতে পারতেছো।
দেন কি স্বল্প সময়ে কম জায়গার মধ্যে স্বাভাবিক বিলুপ্ত প্রায় উদ্ভিদ উৎপাদন এবং সংরক্ষণ। হ্যাঁ, কিছু কিছু উদ্ভিদ আছে যাদের বীজ হয় না, যাদের কি হয় না, বীজ হয় না। হ্যাঁ, তারপরে আপনার এখানে আর কি কি আছে, যে কিছু কিছু ভ্রূণে কোনো শস্যকলা থাকে না। তো যাদের ভ্রূণে শস্যকলা থাকে না, যাদের বীজ হয় না, তারা কি বিলুপ্ত হয়ে যাবে, শেষ হয়ে যাবে না? তো তুমি বীজ হয় না তো কি হয়েছে, তুমি তার টিস্যু থেকে ওরকম নতুন অসংখ্য উদ্ভিদ তৈরি করতে পারতেছো। তার মানে বিলুপ্ত প্রায় যে উদ্ভিদগুলো আছে তাদেরকে তুমি রক্ষা করতে পারতেছো, সংরক্ষণ করতে পারতেছো। ঠিক আছে, ডান। ওকে, আর কি আছে, দ্রুত সংখ্যা বৃদ্ধি। স্বাভাবিক, স্বাভাবিক। তুমি একটা কোষ থেকে এত গাছ তৈরি করতেছো, এত উদ্ভিদ তৈরি করতেছো, তাহলে অসংখ্য তুমি সংখ্যা বৃদ্ধি করতে পারতেছো এবং সেটা খুব দ্রুত সময়, একই টাইমে। ওকে, ডান। এরকম অসংখ্য কথাবার্তা লেখা আছে। এমসিকিউর জন্য আপনাদের কিছু জিনিস পড়া লাগবে। হ্যাঁ, এমসিকিউর জন্য আপনাদের কিছু জিনিস পড়া লাগবে। এই যে থাইল্যান্ড টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে 1 বছরে 50 মিলিয়ন অনুচরা উৎপন্ন করে, যার অধিকাংশ অর্কিড। তারপরে কই 1952 সালে মার্টিন নামক বিজ্ঞানী মেরিস্টেম কালচারের মাধ্যমে রোগমুক্ত ডালিয়া এবং আলু গাছ উদ্ভাবন করে। মেরিস্টেম মানে কি, উদ্ভিদের কচি সুস্থ নিরো কচি অংশকে বলা হয় মেরিস্টেম। হ্যাঁ, তো মেরিস্টেম কালচার আমি শুরুতেই বলছি, আমরা এক্সপ্লান্ট যে নিতেছি এটা সুস্থ নিরোগ উৎকৃষ্ট দ্বারা নিতেছি। তার মানে আমার অবশ্যই সেখান থেকে রোগমুক্ত উদ্ভিদে আমি পাবো। হ্যাঁ, এগুলো এমসিকিউ তে লাগবে স্যার, এমসিকিউ জন্য নিজে পড়তে হবে। ঠিক আছে, এই যে টিস্যু কালচারের গুরুত্ব, এটা কিন্তু আপনাদেরকে 4 মার্কে উচ্চতর দক্ষতামূলকে আসবে। আসলে তখন এখন গদ আকারে লিখবেন না। হ্যাঁ, আমি আগে এমসিকিউর জন্য দাগাই নি, দেন আপনারা সুন্দর মতো কিভাবে লিখবেন আমি বলে দিতেছি। তারপরে আসছে হলো এই যে টিস্যু কালচারের মাধ্যমে চন্দ্রমল্লিকার একটি অঙ্গষ্টুকরা থেকে, মাত্র একটা অঙ্গষ্টুকরা থেকে বছরে 44 কোটি চারা পাওয়া সম্ভব। আপনি চিন্তা করতে পারছেন, ইমাজিন, জাস্ট ইমাজিন। হ্যাঁ, টিস্যু কালচারের মাধ্যমে চন্দ্রমল্লিকার একটা অঙ্গষ্টুকরা থেকে 44 কোটি অনুচারা তৈরি করতে পারতেছে, গাছ তৈরি হইতেছে। তারপর আরো আছে যে জুই সাসপেনশন, সুগন্ধায়তর বাণিজ্যিক উৎপাদন। হ্যাঁ, এগুলো নিজে পড়বেন, এখন আর এগুলো পড়ানোর আমার সময় নাই, বা আপনাদের এখন এগুলো নিয়ে সময় নষ্ট করার সময় নাই। আমার কাজ হলো আপনাকে স্বল্প সময়ে, শর্ট টাইমে, খুবই স্বল্প সময়ে সেরা একটা প্রস্তুতি নেওয়ার জন্য সাহায্য করা। হ্যাঁ, এগুলো আপনার নিজের পড়া। হ্যাঁ, এখানে কি আছে, এই যে উড়োজাহাজ বা রকেট এগুলো যখন চালায়, এই ইঞ্জিনের জন্য এক প্রকার তিমি মাছের তেল লাগে। এখন এরকম তিমি মাছ ধইরা তার তেল যদি নিকালতে থাকি, হ্যাঁ হ্যাঁ, তাহলে তো একটা সময় তিমি মাছটা বিলুপ্ত হয়ে যাবে। তো এই তিমি মাছটা বিলুপ্ত হয়ে যাইতেছে, এবং এই তেলের বিকল্প হিসেবে জোজোবা নামক একটা উদ্ভিদ আছে, ওই জোজোবার তেল আবার এর বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। ওইটাও তো একসময় বিলুপ্ত হয়ে যাবে। এই কারণে আমি কি করতে পারি, জোজোবার আমি কি করতে, টিস্যু কালচার করে অসংখ্য উদ্ভিদ তৈরি করতে পারি। তাহলে জোজোবাও বিলুপ্ত হইলো না, আমার তিমি মাছও বিলুপ্ত হইলো না, আমার উড়োজাহাজ রকেটও চললো। মজা না, মজা। তো এগুলো একটু পড়বেন। হ্যাঁ, এগুলো একটু পড়বেন। তো এই যে লেখা আছে, উড়োজাহাজ এবং রকেট প্রভৃতি ভারী ইঞ্জিন চালানোর জন্য এক রকমের তিমি মাছের তেলের প্রয়োজন। এগুলা ক্রমশ নিশ্চিহ্ন হয়ে যাইতেছে। হ্যাঁ, আর একমাত্র জোজোবা নামক গাছ হতে নিষ্কাশিত তেল বিকল্প হিসেবে ব্যবহার করা যায়, কিন্তু এই গাছ আবার মরুভূমির পরিবেশ ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। হ্যাঁ, অ্যারিজোনা ক্যালিফোর্নিয়া ছাড়া কোথাও জন্মায় না। তো এই কারণে আমি টিস্যু কালচারের মাধ্যমে কি করতে পারি, এতে দ্রুত বংশবৃদ্ধি করতে পারি, কাজে লাগাইতে পারি। এরকম অসংখ্য কথা লেখা আছে স্যার, যেগুলো আপনি একটু পড়বেন। হ্যাঁ, এইগুলো একটু পড়বেন। আমাদের টিস্যু কালচার মোটামুটি শেষ। এখন আমাদের যে পয়েন্টটা আসবে, এখন আমাদের যে টপিকটা আসবে সেটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, টিস্যু কালচারের গুরুত্ব যখন আপনার পরীক্ষায় আসবে, 4 মার্কে আসবে, উচ্চতর দক্ষতামূলকে আসবে, তখন আপনি সুন্দর করে পয়েন্ট আকারে লিখবেন, হুবহু মাতৃগুণ সম্পন্ন চারা উৎপাদন। এটাকে আরেকটা নাম আছে মাইক্রো প্রোপাগেশনও বলে। ছোট অংশ নিয়ে কাজ করতেছি, ছোট্ট একটা টিস্যু নিয়ে কাজ করতেছি, এই কারণে মাইক্রো প্রোপাগেশনও বলে। তো আমি টিস্যু কালচার করতেছি, তার মানে উদ্ভিদের হুবহু গুণ সম্পন্ন আমি নতুন উদ্ভিদ পাইতেছি, রোগমুক্ত উদ্ভিদ। স্বাভাবিক, যেহেতু আমি এক্সপ্লান্টটা নির্বাচনই করতেছি রোগমুক্ত, সুস্থ, উৎকৃষ্ট, সুতরাং সেখান থেকে যে উদ্ভিদ পাবো সে অবশ্যই রোগমুক্তই হবে। অল্প সময় অধিক চারা উৎপাদন ব্যাখ্যা করছি আমি অলরেডি। বিলুপ্ত প্রায় উদ্ভিদ কি সংরক্ষণ, যেসব উদ্ভিদ বিলুপ্ত হইতেছে সেগুলোকে আমি সংরক্ষণ করতে পারি ভ্রূণ কালচার প্রযুক্তির মাধ্যমে। ওই যে বললাম, হ্যাঁ, যাদের ভ্রূণের শস্যকলা থাকে না তাদের কি করতে পারি, ভ্রূণ কালচার করতে পারি। ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি ও বৈচিত্র্যপূর্ণ কি করতে পারি, উদ্ভিদ তৈরি করতে পারি। আশা করি বুঝাইতে পারছি। তাইলে টিস্যু কালচারের ধাপ এবং টিস্যু কালচারের গুরুত্ব আমাদের শেষ, এটা আমরা ইনশাল্লাহ পারবো। আর যেহেতু ওয়ান শট ক্লাস, এখন আমার টার্গেট হলো আপনাদেরকে একদম ফাইনাল ধরতক্তা মারপ্রে। হ্যাঁ, এখন একদম টু দা পয়েন্ট পড়াবো। আমি শুরুতেই বলছি,
হ্যাঁ, আমি চাইলে এই অধ্যায় অনেক পড়াইতে পারি, আমি চাইলে একটা অংশ ব্যাখ্যা করতে পারি অনেক কিছু, ঠিক আছে? তো বাট এখন তো আমার ওই সময় না। ওই যে আমি প্রথমেই বলছি, কেমিস্ট্রি ক্লাসে আমি আপনাকে বলছি, ফ্লেক্স মারতে যাইয়া আমি আপনার সময় লস করব না। হ্যাঁ, আপনার ঠিক যতটুকু দরকার, আপনাকে উপকার করবে যতটুকু, ঠিক অতটুকুই আমি পড়াবো। ওকে, ডান। এবার আসি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং পরবর্তী পার্ট। এই অধ্যায় দুইটা পার্ট, টিস্যু কালচার। টিস্যু কালচার আমাদের শেষ ধাপ এবং গুরুত্ব। এবার হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এর ধাপ আর গুরুত্ব পড়লে আমার অধ্যায় কমপ্লিট। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? একটি জীব থেকে নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশল হচ্ছে জিন প্রকৌশল। একটা জীব থেকে কোনো নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটা জীবে স্থানান্তরের কৌশল হচ্ছে জিন প্রকৌশল। ওই যে বললাম, আপনার মনে হইলো গাধার মধ্যে ভেড়ার এই গুণটা থাকলে ভালোই তো, ওই ভেড়ার ডিএনএ, কাঙ্ক্ষিত ডিএনএটা নিয়ে তুমি যে গাধার মধ্যে স্থাপন করতেছো, এই যে ইঞ্জিনিয়ারিংটা, এটাই হলো আমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আশা করি বোঝাইতে পারছি। এবার আসেন, এবার আচ্ছা, রিকম্বিনেন্ট এটা আমি বলবো, এটা আমি পড়ানোর সময় আপনাকে বলবো। ওকে, ওকে, ডান, ঠিক আছে। এবার আসেন আমরা আমাদের এখানে যাই। এই ডিএনএ প্রযুক্তি, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি পড়ার সময় আপনি একটা ওয়ার্ডের সাথে ফেস হবেন, প্লাজমিড। একটা ওয়ার্ড আপনি ফেস করবেন, প্লাজমিড। আমরা এখন পড়তেছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখন আমরা যে পার্টটায় আছি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইংলিশ লেখা সোজা, বাংলা থেকে। আচ্ছা, যাই হোক, আপনারা একটা ওয়ার্ডের সাথে পরিচিত হবেন, প্লাজমিড। প্লাজমিড, প্লাজমিড কি? মুখস্থ করলে কাজ হবে না। প্লাজমিডটা কি? প্লাজমিড হলো একটা ব্যাকটেরিয়ার, একটা ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমের মধ্যে এই যে মূল যে একটা ক্রোমোজোম আছে, এই মূল ক্রোমোজোম ছাড়াও একটা বৃত্তাকার ডিএনএ থাকে। মূল ক্রোমোজোম ছাড়াও একটা বৃত্তাকার ডিএনএ থাকে। আবার বলি, ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমের মধ্যে মূল ক্রোমোজোম ছাড়াও একটা বৃত্তাকার ডিএনএ থাকে। এটাকেই বলা হয় প্লাজমিড। এটাকেই বলা হয় কি স্যার? এই বৃত্তাকার ডিএনএটাকেই বলা হয় প্লাজমিড। তাহলে ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমের মধ্যে মূল ক্রোমোজোম ছাড়াও একটা বৃত্তাকার ডিএনএ থাকে। ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমের মধ্যে মূল ক্রোমোজোম ছাড়াও একটা বৃত্তাকার কি থাকে? ডিএনএ থাকে। এই বৃত্তাকার ডিএনএটাকেই বলা হয় প্লাজমিড। ঠিক আছে? এবার আমরা একটু দেখব এই রিকম্বিনেন্ট ডিএনএ বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপগুলো আমরা একটু দেখব। ওকে, কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন ও পৃথকীকরণ। এক নম্বর কথা কি বলছে স্যার? এক নম্বর কথা বলছে কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন এবং পৃথকীকরণ। তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রথম ধাপ হলো কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন এবং পৃথকীকরণ। কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন এবং কি? এবং পৃথকীকরণ। চলেন আমরা দেখি। আমরা এই বইয়ের মতো এরকম গদ আকারে পড়বো না, এত পড়বো না, আমরা পয়েন্ট লিখে পড়বো। আমি যেন আপনাকে লিখে দিয়েছি ঠিক অমনি পড়বেন, ঠিক আছে? কাজে দিবে। আসেন আমরা একটু ছবিটা এবার দেখি। আমরা একটু ছবিটা দেখি। এটা আমি ছোট করে একবারে পুরোটা দেখাবো, আগে এক একটু করে ব্যাখ্যা করি। হ্যাঁ, এই দেখেন প্লাজমিড, এই দেখেন প্লাজমিড। ই কোলি, ইচেরিচিয়া কি? কোলাই ব্যাকটেরিয়া। তো এই ইকোলি ব্যাকটেরিয়া, এই দেখেন একটা ব্যাকটেরিয়ার এই যে এইটা হলো তার মূল ক্রোমোজোম, এটা হলো তার কি স্যার? এটা হলো তার মূল ক্রোমোজোম। একটা ব্যাকটেরিয়ার মূল ক্রোমোজোম ছাড়াও এই যে একটা বৃত্তাকার ডিএনএ, এটাকেই বলা হয় কি স্যার? এটাকে বলা হয় প্লাজমিড। ওকে, ডান। প্রথম কাজ কি? কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন এবং পৃথকীকরণ। ধাপের শুরুতে কি পড়ে আসছে আমরা? কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন এবং পৃথকীকরণ। হ্যাঁ, আপনি ধরেন এইটা হলো আপনার কাঙ্ক্ষিত সেই কোষটা, এইটা হলো আপনার কাঙ্ক্ষিত সেই কোষটা। এখন এখানে আপনার আমি পড়াইতেছি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, আপনাকে হয়তো বললো ইনসুলিন তৈরির উপায় দেখাও। ইনসুলিন, ইন্টারফেরন্স, রিকম্বিনেন্ট ডিএনএ, যাই বলুক না কেন, ব্যাখ্যা তারপরে অ্যান্সার সব সেম। হ্যাঁ, এখানে লেখছি প্রাণীকোষ, আপনি লিখে দিবেন ইনসুলিন, শেষ। ওকে, ডান। এবার আসেন
এইটা হলো ধরেন আপনার কাঙ্ক্ষিত সেই প্রাণী কোষটা, এটা হলো আমার কাঙ্ক্ষিত প্রাণী কোষ, এটা আমার কি কাঙ্ক্ষিত প্রাণী কোষ। এর কাছ থেকে আমি কি করব, ওই যে আপনি গাধার মধ্যে ভেড়ার বৈশিষ্ট্য আনবেন, তাহলে ধরেন এটা হলো সে ভেড়ার কোষটা, তো ভেড়ার কোষের থেকে তার ডিএনএটাকে আমি প্রথমে আলাদা করব। এই হলো এই যে কাঙ্ক্ষিত জিন, কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন। এই যে আমি কোন জিনটা নিব, ভেড়ার কাছ থেকে যে বৈশিষ্ট্যটা নিব সেই ডিএনএটা নির্বাচন করলাম এবং তারা আমি কি করলাম, পৃথক করলাম। পৃথক করলাম কিভাবে, কেমনে পৃথক করে, কাটে কি দিয়ে, রেস্ট্রিকশন এনজাইম, এই যে আণবিক কাঁচি, বায়োলজিক্যাল নাইফ। আপনারা জানেন, আপনারা খুব ভালো করে জানেন যে দুইটা জিনিস, একটা হইল রেস্ট্রিকশন এনজাইম, আমার ডিএনএ কাটতে, ডিএনএ কি দিয়ে কাটবেন, ছুরি দিয়ে কাটবেন, বডি দিয়ে কাটবেন না, সূক্ষ্ম জিনিস। এই ডিএনএ কাটে কি দিয়ে, রেস্ট্রিকশন এনজাইম দিয়া। এর আরেকটা নাম হলো আণবিক কাঁচি বা বায়োলজিক্যাল নাইফ। আর জোড়া লাগায় কেমনে, রেস্ট্রিকশন এনজাইম কি করে, এলো কাটে, এই দুষ্টবেনি করে কেন বোর্ড, এলো কাটার কাজে ব্যবহার করা হয়। আর লাইগেজ এনজাইম যে ভদ্রলোক আছে, লাইগেজ এনজাইম, এই দুইটা নাম একটু মনে রাখতে হবে। এই ভদ্রলোকের কাজ হলো জোড়া লাগানো। এই দুটো ভদ্রলোকের কাজ কি, এই ভদ্রলোকের কাজ হলো জোড়া লাগানো। তাইলে আমার রেস্ট্রিকশন এনজাইম হলো ডিএনএ রে কাটে, আর লাইগেজ এনজাইম হলো ডিএনএ রে জোড়া লাগায়। কথা বুঝছি? ওকে, ফাইন, ভেরি গুড। এবার আসেন, তাহলে এখানে কি ঘটনা ঘটলো, প্রথম ধাপের আমার রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির, রিকম্বিনেন্ট ডিএনএ কি আসতেছে, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপ নাম্বার 1 কি, প্রথম কাজ হইল কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন। ওই যে আমি গাধার মধ্যে ভেড়ার গুণটা নিব, ওই ভেড়ার ডিএনএটার আগে আমার নির্বাচন করতে হবে। তো সর্বপ্রথম কাজ হলো ওই কাঙ্ক্ষিত ডিএনএ কে নির্বাচন করা, এবং কি করব, ওইখান থেকে আমি কাঙ্ক্ষিত জিনটাকে কেটে ফেলবো। কি দিয়ে কাটবো, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটবো। কাটছি। আর কি করব, এই যে প্লাজমিড ভদ্রলোক, হ্যাঁ, এই যে প্লাজমিড, এই প্লাজমিডটাকে নিব। প্লাজমিড নিয়ে আমার এই প্লাজমিডের একটা অংশ কেটে ফেলবো, এমন ভাবে কাটবো যেন আমার যে কাঙ্ক্ষিত যে ডিএনএটা নিচ্ছি তার এই জায়গায় জোড়া লাগাইতে পারি। আবার বলি, একটা নিব কাঙ্ক্ষিত ডিএনএ যেটা আমার দরকার, ওই ডিএনএ আইনা তার একটা অংশ কাটবো, আর প্লাজমিড থেকে তার অংশ নিয়ে আসবো। প্লাজমিডকে নিয়ে আসা ঠিক এই যে যতটুকু অংশ নিচ্ছি, এই যতটুকু অংশ কাটছি, ঠিক এরকম করে ওইখান থেকে কেটে ফেলাবো, ফালায় দুইজনের জোড়া লাগাবো। তাইলে কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করছি এবং ওইখান থেকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে একটা অংশ কেটে নিচ্ছি, কাঙ্ক্ষিত ডিএনএ কাটছি, পৃথক করছি। আর প্লাজমিড যে আছে, প্লাজমিড কে ব্যাকটেরিয়ার মধ্যে যে বৃত্তাকার ডিএনএ, এই প্লাজমিড নিয়ে তার ঠিক এর যতটুকু কাটছি ঠিক ওরকম মাপে এই পাশটা কেটে ফেলবো। প্লাজমিডে কর্তৃত্ব করব রেস্ট্রিকশন এনজাইম দিয়ে, কিভাবে যেন এর জোড়া লাগাইতে পারে ঠিক ওই মাপে কাটবো। কাটার পর এই প্লাজমিড, এই দেখেন এই যে প্লাজমিডের যে অংশটা, আর এই যে আমার কাঙ্ক্ষিত ডিএনএর অংশটা, এই দুইটা দেখেন জোড়া লাগাইতেছি কোন এনজাইম দিয়া, লাইগেজ এনজাইম দিয়া। কোন এনজাইম দিয়ে জোড়া লাগাইতেছি স্যার, লাইগেজ এনজাইম দিয়ে জোড়া লাগাইতেছি। লাগাই দিছি জোড়া, জোড়া যখনই লাগাই দিছি তখন আমার কি হয়ে গেছে, এই যে কাঙ্ক্ষিত জিন পেয়ে গেছি। কি পেয়ে গেছি, কাঙ্ক্ষিত জিন। এই জিনটাকেই বলা হয়, এই ডিএনএটাকেই বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। এই ডিএনএটাকে কি বলা হয়, রিকম্বিনেন্ট ডিএনএ। রিকম্বিনেন্ট ডিএনএ কি, ওই যে কাঙ্ক্ষিত জিন বা কাঙ্ক্ষিত ডিএনএ নিয়ে এসে যে নতুন ডিএনএ বানাইলাম, হ্যাঁ, এইটা হইলো আমার কাঙ্ক্ষিত ডিএনএ এর অংশ। এইটা হইলো আমার কাঙ্ক্ষিত ডিএনএ অংশ, ভেড়ার ডিএনএ অংশ। আর এইটুকু হইলো আমার কি, এই অংশটুকু হইলো আমার প্লাজমিডের অংশ। এই দুইটারে জোড়া লাগায় যখন নতুন জিন আমি তৈরি করে ফেললাম, নতুন যে আমি ডিএনএ টানলাম, সেটাকে বলা হয়, এইটাকে এখন বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। তাহলে শুরুতে আমি একটা কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করছি এবং তার একটা অংশ আমি কি করছি, কেটে নিছি। আর কি করছি, প্লাজমিড থেকে ঠিক ওইটুকু অংশ, যতটুকু জোড়া লাগাবো অত অংশ কেটে নিছি। নেয়ার পর প্লাজমিড আর কাঙ্ক্ষিত ডিএনএ দুজনের জোড়া লাগাই দিছি লাইগেজ এনজাইম দিয়ে। যখনই জোড়া লেগে গেছে তখন এই ডিএনএটার নাম হয়ে গেছে রিকম্বিনেন্ট ডিএনএ। তখন এই ডিএনএর নাম কি হয়ে গেছে, রিকম্বিনেন্ট ডিএনএ। এতটুকু বুঝছি না? বুঝছি।
এবার এই রিকম্বিনেন্ট ডিএনএটা আমি কি করব, এটা ব্যাকটেরিয়ার মধ্যে পোষক দিয়ে এরা আমি খালি ফালাই রাখলে লাভ হবে? বংশবৃদ্ধি করতে পারবে, সংখ্যা বৃদ্ধি করবে না। আমি রিকম্বিনেন্ট ডিএনএটাকে এবার পোষক দেহে প্রবেশ করাবো, এবার একটা ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকাই দিব। এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে এই যে ব্যাকটেরিয়ার মধ্যে, এই দেখেন এরা আমি কি করছি, ব্যাকটেরিয়ার মধ্যে পুশ করে দিছি। দিলে ব্যাকটেরিয়া কি করবে, ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করবে, অল্প সময় অসংখ্য বংশবৃদ্ধি করে ব্যাকটেরিয়া জি, তখন এরকম অসংখ্য ডিএনএ রিকম্বিনেন্ট ডিএনএ কপি তৈরি হয়ে যাবে এবং বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। তাইলে দেখেন ধাপগুলো একটু দেখি, আমরা একটু ধাপগুলো দেখি। কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন ও পৃথকীকরণ। প্রথমে আমি কাঙ্ক্ষিত ডিএনএটাকে নির্বাচন করছি এবং তার আমি রেস্ট্রিকশন এনজাইম আলাদা করে কাটে নিছি। বাহক ডিএনএ নির্বাচন, প্লাজমিড, এই ডিএনএটা বাহক হিসেবে কাজ করতেছে, ওই নতুন যে আমি কাঙ্ক্ষিত ডিএনএ আছি তারে জোড়া লাগাই নিজে নিয়ে বহন করে বেড়াইতেছে জি, তাহলে আমার প্লাজমিডটা হলো আমার বাহক ডিএনএ। 3 নাম্বার, কাঙ্ক্ষিত ডিএনএ কে নির্দিষ্ট স্থানে ছেদন। ওই যে কাঙ্ক্ষিত ডিএনএ কি করছি, প্রথমে একটা প্লাজমিড নিছি আর একটা কাঙ্ক্ষিত ডিএনএ নিছি, নেয়ার পর কি করছি, এই যে প্রথমে কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন নিছি এবং বাহক ডিএনএ নির্বাচন এই যে নিছি বাহক ডিএনএ, এটা হলো আমার প্লাজমিড, এটা হলো আমার কাঙ্ক্ষিত ডিএনএ। এবার কি করছি, কাঙ্ক্ষিত ডিএনএ কে নির্দিষ্ট স্থানে ছেদন, এই এর একটা অংশ আমি কি করছি, ছেদ করছি, এর একটা অংশ আমি কি করছি, ছেদ করছি। 4 নাম্বার, ছেদনকৃত কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডকে বাহক প্লাজমিড ডিএনএতে স্থাপন। এইটাকে, এই যে ছেদনকৃত কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ড, এটাকে বাহক প্লাজমিড ডিএনএ এটার মধ্যে স্থাপন করতে হবে। তাহলে এর ঠিক এই অংশটা কেটে ফেলাইতে হবে, ফালাই এর নিয়ে এসে এই জায়গায় জয়েন করে দিতে হবে। জি স্যার। দিলে এখন এটা নাম হয়ে গেছে কি, এখন এ কিন্তু রিকম্বিনেন্ট ডিএনএ হয়ে গেছে। এই যে 5 নাম্বার কাজ হলো পোষক নির্বাচন এবং রিকম্বিনেন্ট ডিএনএ পোষক দিয়ে প্রবেশ। এই যে রিকম্বিনেন্ট ডিএনএটা আসছে, এবার একটা ব্যাকটেরিয়া খুঁজে নিয়ে ওর মধ্যে পুশ করে দিতে হবে। দিলে এই ব্যাকটেরিয়া কি করবে, একটা থেকে অসংখ্য ব্যাকটেরিয়া তৈরি করবে এবং ঠিক ওর সাথে সাথে রিকম্বিনেন্ট ডিএনএটাও কি করবে, ক্লোন হয়ে যাবে, জিন ক্লোনিং হয়ে যাবে। আশা করি বুঝাইতে পারছি, আশা করি বুঝাইতে পারছি, আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। হ্যাঁ, এই পুরোটা যদি এবার একটু দেখেন পুরোটা দিকে একটু চোখ বোলান। লাস্ট একবার বলতেছি, রিকম্বিনেন্ট ডিএনএ ধাপ, প্রথম ধাপ হলো কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন আর প্লাজমিড নির্বাচন। এটা হলো বাহক ডিএনএ, এটা হলো কাঙ্ক্ষিত ডিএনএ, এটা বাহক ডিএনএ, এটা কাঙ্ক্ষিত ডিএনএ, এটা বাহক ডিএনএ। কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করে এই যে কর্তৃত্ব করলাম রেস্ট্রিকশন এনজাইম দেয়া, আর বাহক ডিএনএ নিয়ে এসে সেটা জোড়া লাগাইলাম। জোড়া লাগাইলাম কি দিয়া, লাইগেজ এনজাইম দিয়া। এই জোড়া লাগানোর পরে যে জিনটা হইলো এর নাম হইলো আমার রিকম্বিনেন্ট ডিএনএ। জোড়া লাগানোর পরে যে জিনটা তৈরি হইলো এটার নাম হলো কি, রিকম্বিনেন্ট ডিএনএ। দেন এটা কি করব, এরা আমি একটা পোষক দিয়ে ব্যাকটেরিয়ার মধ্যে পুশ করে দিব। ব্যাকটেরিয়ার মধ্যে যখন এই ডিএনএটা প্রবেশ করাবো, এই ব্যাকটেরিয়া যখন সংখ্যা বৃদ্ধি করবে, অটোমেটিক্যালি আমার জিন এরকম অসংখ্য রিকম্বিনেন্ট ডিএনএ সম্পন্ন ব্যাকটেরিয়া তৈরি হইতেছে, অটোমেটিক্যালি আমার জিন ক্লোনিংটা হয়ে গেল। আশা করি বুঝাইতে পারছি। এই হলো আমার রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। আর সরাসরি চাক রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ধাপগুলো লেখো, ইনসুলিন দিয়া চাক, ভেড়ারটা দেয়া বলুক আর গরুরটা দেয়া বলুক আর যাই বলুক, ইন্টারফেরেন্স বলুক যাই বলুক, আশা করি আমরা লিখতে পারবো। সিস্টেম ধাপের পয়েন্ট আমি যে লিখে দিচ্ছি ওইটাই, কথা ক্লিয়ার, ফাইনাল, শেষ। দেন আমার, তাহলে আমার টিস্যু কালচারের ধাপ পড়া শেষ, টিস্যু কালচারের গুরুত্ব পড়া শেষ, আমার রিকম্বিনেন্ট ডিএনএ এর ধাপ পড়া শেষ, আমার রিকম্বিনেন্ট ডিএনএ এর গুরুত্ব পড়লে আমার এই অধ্যায় শেষ। চলেন পড়ি। রিকম্বিনেন্ট ডিএনএটা আবার আমাদের বইতে পয়েন্ট করে দেওয়া আছে, এই জন্য আমি আলাদা করে আপনাদেরকে রেডি করে দেই নাই, যেহেতু এখানেই দিয়ে দিছে সুতরাং আমি আলাদা করে পয়েন্ট করে দেই নাই। ঠিক আছে, ওকে, ডান ডান, যেহেতু এখানেই দেওয়া আছে যতটুকু লাগবে আমি নোট করে দিছি আপনাদের। ওকে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার বা গুরুত্ব, এটা পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি বলছি মাত্র 2টা প্রশ্ন পড়বেন, টিস্যু কালচারের ধাপ আর গুরুত্ব, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপ আর গুরুত্ব। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি হলো সর্বাধুনিক জীব প্রযুক্তি। বায়োটেকনোলজির সর্বাধুনিক জীব প্রযুক্তি কোনটা, এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। আচ্ছা, এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির গুরুত্বটা আমরা একটু পড়বো, এর গুরুত্বটা এবার আমরা একটু পড়বো। হ্যাঁ, এর গুরুত্বটা আমরা একটু পড়বো। 1 নম্বর দেওয়া আছে শস্য উন্নয়নে, কিসের সার, শস্য উন্নয়নে। এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধী ফসলের জাত উৎপাদন করা যায়।
যেমন ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস বিটি, যেটাকে শর্টকাটে বলে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, যেটাকে শর্টে কি বলে ভিটি। এই ভিটি নামক ব্যাকটেরিয়ার জিন শস্যে প্রবেশ করানোর কারণে জেনেটিক ভাবে পরিবর্তিত শস্য সমূহকে বিটি কর্ন বা বিটি কটন ইত্যাদি নামে অভিহিত করা হচ্ছে। এবং এরা কি করে, এরা লেপিডোপ্টেরা এবং কলিওপ্টেরা এই বর্গের অন্তর্ভুক্ত যে ক্ষতিকর কীটপতঙ্গ আছে তাদের বিরুদ্ধে প্রতিরোধক্ষম। তাহলে সহজ কথায় বলতে গেলে বিটি ব্যাকটেরিয়ার যে জিন আছে, বিটি ব্যাকটেরিয়ার জিনকে আমি শস্যের মধ্যে প্রবেশ করে দিছি। দিলে হইছে কি, দিলে এখন ওই শস্যটাকে বলা হইতেছে বিটি কর্ন বা বিটি কটন বা যাই বলো না কেন, বিটি ব্যাকটেরিয়ার জিন যখন আমি শস্যের মধ্যে প্রবেশ করাই দিছি তখন তার নাম হয়ে গেছে বিটি ওই শস্য। হ্যাঁ, বিটি কর্ন, বিটি ফুড, যাই বলে, সরি বিটি কি বলে, কটন, বিটি কর্ন, যাই বলেন না কেন। তো ওই যে জিনটাকে আমি, ব্যাকটেরিয়া জিনটাকে যে আমি শস্যের মধ্যে প্রবেশ করাইলাম, ওই যে বিটি শস্যটা হইল, ওইটা এখন হয়ে গেছে কি, ওইটা হয়ে গেছে ক্ষতিকর কীটপতঙ্গ প্রতিরোধী হয়ে গেছে। তাইলে আমি কি, শস্যের উন্নয়ন হয়েছে না? হ্যাঁ, তাহলে ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধী একটা নতুন শস্য তৈরি হইল না? জি, এটা হলো একটা জিন প্রযুক্তি। তারপর কি, ভাইরাস প্রতিরোধী ফসলের জাত। হ্যাঁ, ভাইরাস প্রতিরোধী ফসলের জাত। সেম ভাবে আমি জিন যখন শস্যের মধ্যে দিয়ে দিব ভাইরাস প্রতিরোধী, ওই শস্যটা ভাইরাস প্রতিরোধী শস্য হয়ে যাবে। মজার বিষয় না? মজার। হ্যাঁ, একটা শস্য নর্মালি তারা কীটপতঙ্গ আক্রমণ করতেছে, ভাইরাস আক্রমণ করতেছে, শস্যের ক্ষতি হইতেছে, সে মারা যেতেছে। বাট আমি যখন বিটি ব্যাকটেরিয়ার জিনটা ঢুকাই দিলাম শস্যের মধ্যে, তখন কি হয়ে গেল, ওই যে বিটি শস্যটা আছে সে এখন ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধী একটা শস্য হয়ে গেছে। এখন তারা পোকামাকড় কি করে না, আক্রমণ করে না। হ্যাঁ, তারপর কি আছে, আগাছানাশক। আগাছানাশক ওই শস্যের মধ্যে অনেকগুলো পার্ট আছে, লিখবেন, পার্ট পার্ট করে লিখবেন। হ্যাঁ, শস্য উন্নয়নের মধ্যে পার্ট করবেন যে ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধী, ভাইরাস প্রতিরোধী, আগাছানাশক, উদ্ভিদ তৈরি, এরকম পার্ট পার্ট করে লিখবেন। হ্যাঁ, আগাছানাশক কি, আগাছানাশক যে জিনটা আছে, হ্যাঁ, এক ধরনের ব্যাকটেরিয়া থেকে বিজ্ঞানীরা আগাছানাশক সহিংস জিন টমেটোতে স্থানান্তর করে। আমার এক ধরনের জিন আছে ব্যাকটেরিয়ার মধ্যে যেটা আগাছা নাশক জিন হিসেবে কাজ করে, ওরে যখন আমি কি করলাম টমেটোর মধ্যে দিয়ে দিলাম, তখন আমার ওই টমেটোটা কি হলো, আগাছা প্রতিরোধী টমেটো হয়ে গেল। কথা বুঝতে পারছি? সবই মজা, সিস্টেম একই, একই সিস্টেম। এরকম এই যে আগাছা সহিষ্ণু কি করছে, সয়াবিন, ভুট্টা, তেল, ক্যানোলা, এরকম অসংখ্য উদ্ভিদ তৈরি করতে পারছে যারা এখন আগাছা প্রতিরোধী। ওকে, ডান। ওকে, ওকে, আর কি আছে, পুষ্টিমান উন্নয়ন। পুষ্টিমান উন্নয়ন, তাহলে পয়েন্ট কয়টা হইলো, পয়েন্ট কয়টা হইল? আমি যদি একটু লিখি পয়েন্ট কয়টা দাঁড়ায় দেখি। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির গুরুত্ব। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির কি স্যার? রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির গুরুত্ব কি কি পড়লাম? প্রথমে পড়লাম ক্ষতিকর পোকামাকড়, ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধী উদ্ভিদ, ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধী উদ্ভিদ। 2 নাম্বার কি পড়লাম? ভাইরাস, ভাইরাস প্রতিরোধী উদ্ভিদ, ভাইরাস প্রতিরোধী উদ্ভিদ। 3 নাম্বার কি পড়লাম? 3 নাম্বার পড়লাম আগাছা নাশক উদ্ভিদ তৈরি। 4 নাম্বার কি পড়লাম? পুষ্টিমান উন্নয়ন। 4 নাম্বার পড়লাম পুষ্টিমান উন্নয়ন। হ্যাঁ, এই দেখেন 4 নাম্বার কি, পুষ্টিমান উন্নয়ন। ধানে ভিটামিন এ তথা বিটা ক্যারোটিন জিন স্থানান্তর করা হয়েছে। এই ধানের চাল থেকে প্রস্তুত ভাত খেলে আলাদা করে ভিটামিন এ খাইতে হবে না। হ্যাঁ, আমার ধান যে রাইসটা আছে, রাইসে কি করলো, রাইসের মধ্যে ভিটামিন এ জিন দিয়ে দিছে। ভিটামিন এর জিন যখন দিয়ে দিছে তখন কি, আমার এই ভাত যখন আমি খাইতেছি, ওই ভাতের সাথে অটোমেটিক্যালি আমার ভিটামিন এ আমার চাহিদা পূরণ হইতেছে, ভিটামিন এটার কাজ আমার হয়ে যাইতেছে। তাহলে আমার আলাদা করে আর ভিটামিন এ খাওয়ার দরকার হইতেছে না। হ্যাঁ, এটা একটা পদ্ধতি, পুষ্টিমান উন্নয়ন করে। ওকে, ডান। ধানের লোহা বা আয়রন যোগ করার প্রচেষ্টা চলতেছে, যে ধানের মধ্যে আমি লোহা বা আয়রন যোগ করতে পারি কিনা, তাহলে আয়রনও বাইরে থেকে খাওয়া লাগতেছে না। হ্যাঁ, এটা কাজ চলতেছে। ওকে, ডান।
আর কি আছে প্রাণীর ক্ষেত্রে? প্রাণীর ক্ষেত্রে কি আছে? গবাদি পশু যেমন গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধির জন্য প্রোটিন সি জিন স্থানান্তর করা হয়েছে, তবে এটা এখনো গবেষণা পর্যায়ে আছে। হ্যাঁ, গরুর দুধে যে আমিষ আছে তার পরিমাণ আরো বাড়ানোর জন্য, বায়োলজিক্যাল ভ্যালু আরো বাড়ানোর জন্য কি করছে, আমার আমিষের পরিমাণ বাড়ানোর জন্য ভিটামিন সি জিন এখানে স্থানান্তর করছে। হ্যাঁ, এটা অবশ্যই এখনো গবেষণা পর্যায়ে আছে। আকার বৃদ্ধি মাংস উৎপাদন বাড়ানোর জন্য দায়ী হরমোন জিন ভেড়ার জেনেটিক পরিবর্তন ঘটানো হয়েছে। হ্যাঁ, ভেড়ার আকার, তারপরে কি মাংসের উৎপাদন বাড়ানোর জন্য দৈহিক বৃদ্ধি ঘটায় যে জিন আছে, ওই জিনের হরমোন কি করছে, ওই বৃদ্ধির জন্য দায়ী যে হরমোনের জিন আছে তারা ভেড়ার মধ্যে দিয়ে দিছে, দিলে তখন সেখান থেকে আরো বেশি মাংস, আরো বেশি আকার আকৃতি সম্পন্ন ভেড়া আমি পাইতেছি। ঠিক আছে, এগুলো আপনার নিজেই পারবেন, এগুলো আমার বোঝানোর কিছু নাই। হ্যাঁ, এগুলো বোঝানোর আমার কিছু নাই। মৎস্য উন্নয়নে ওই সেম কথা, মাগুর, কমন কার্প, লইট্টা, তেলাপিয়া, এই যে মাছগুলা আছে, এই মাছগুলা দৈহিক বৃদ্ধির যে হরমোন আছে ওইগুলা কি করতেছে, মাছের মধ্যে যখন প্রবেশ করে দিতেছে তখন মাছের আকার প্রায় 60% বড় হয়ে যেতেছে। হ্যাঁ, দৈহিক বৃদ্ধির যে হরমোন সেটা যখন এই যে মাছগুলোর মধ্যে যখন প্রবেশ করে দিতেছে, মাছের আকৃতি বা আকার প্রায় 60% বেড়ে যেতেছে আগের থেকে। ওকে, ডান। চিকিৎসা ক্ষেত্রে এই যে আমি ইন্টারফেরেন্সের নাম আমরা অনেক আগেই বলে আসছি। হ্যাঁ, বলছি ইনসুলিন বা ইন্টারফেরন দিয়ে দিতে পারে পরীক্ষায়। হ্যাঁ, জেনেটিক পরিবর্তনের মাধ্যমে ইস্ট নামক ছত্রাক থেকে হেপাটাইটিস বি ভাইরাসের ওষুধ তৈরি হইতেছে। ঠিক আছে, তাহলে আমার জেনেটিক পরিবর্তনের মাধ্যমে ইস্ট নামক ছত্রাক থেকে হেপাটাইটিস বি ভাইরাসের ওষুধ, যেটা ইন্টারফেরন বলি আমরা, সেটা তৈরি করা হইতেছে। মানবদেহে ইনসুলিন তৈরির জন্য জিন ব্যবহার করে জেনেটিক পরিবর্তিত ইকোলি ব্যাকটেরিয়া ও ইস্ট থেকে, ওই যে আমি একদম এই অধ্যায় শুরুতেই বলছি আপনার ফ্যামিলির একজন ইনসুলিনের দরকার, আপনি কি আমার বডি থেকে সেটা নিয়ে চলে যাবেন? এরকম করে কয়দিন? এভাবে কি সম্ভব না। ওই ইনসুলিন কি করে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ায় ওইখান থেকে ইনসুলিন কি করে উৎপন্ন করতেছে, যার কারণে আমার কি হইতেছে, আমার বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি হইতেছে, তখন আর আমার কি করতেছে না, এটা নিয়ে আমার কোনো প্যারা খাওয়া লাগতেছে না। ঠিক আছে, পরিবেশ সুরক্ষায় জিন প্রকৌশলের উপর গবেষণা করে নতুন এক ধরনের সিউডোমোনাস ব্যাকটেরিয়া আবিষ্কার করা হয়েছে। এক ধরনের নতুন জাতের সিউডোমোনাস ব্যাকটেরিয়া আবিষ্কার করছে, যা কি করে পরিবেশে তেল ও হাইড্রোকার্বন, হ্যাঁ, তেল ও হাইড্রোকার্বনকে দ্রুত নষ্ট করে পরিবেশে কি করে দূষণ মুক্ত করতে সক্ষম। তো এগুলা পয়েন্টগুলো সুন্দর মতো পড়বেন নিজে নিজে, সুন্দর মতো এগুলো এমসিকিউ তে স্যার অনেক কাজে দিবে। হ্যাঁ, এগুলো এমসিকিউ, এগুলো আমার পড়ানোর কিছু নাই, এগুলো এমসিকিউ জন্য নিজের প্রচুর পড়তে হবে, প্রচুর পড়তে হবে। তাইলে জেনেটিক হ্যাঁ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং তাহলে আমাদের মোটামুটি শেষ, আমাদের এই অধ্যায় কমপ্লিট, ডান। এরপর তো এগুলো তো আমি পড়েই দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, তাহলে আমাদের টিস্যু কালচার বেসিক, টিস্যু কালচারের ধাপ পড়ছি, দেন আমরা কি পড়ছি, দেন আমরা টিস্যু কালচারের গুরুত্ব পড়ছি, তারপর আমরা কি পড়ছি, টিস্যু কালচারের গুরুত্ব পড়ার পর, টিস্যু কালচারের গুরুত্ব পড়ার পর আমরা পড়ছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, দেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং ধাপগুলো আমরা পড়ছি, রিকম্বিনেন্ট ডিএনএ কি, এবং এই রিলেটেড যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো আমরা ব্যাখ্যা করছি, আমরা পড়ছি, দেন ফাইনালি আমরা রিকম্বিনেন্ট ডিএনএ গুরুত্বটা পড়ছি। তাহলে টিস্যু কালচারের ধাপ গুরুত্ব শেষ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপ গুরুত্ব আমাদের কমপ্লিট। এরপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, কোথাও না বোঝার বিষয় থাকে, আমাকে যদি কোনো কিছু আপনার বলার থাকে, আমাদের এই যে আপলোড করব ইউটিউবে অথবা ফেসবুকে দেওয়া আছে। হ্যাঁ, দেওয়া আছে, এই দেখেন এই প্রত্যেকটা, এই যে মাস্টার সাকিব ইউটিউব, মাস্টার সাকিব পেজ আছে সুন্দর মতো। হ্যাঁ, যদি ইউটিউবে না পান কি করবেন, মাস্টার সাকিব 11 এটা সার্চ দিলে আপনি ইউটিউবে আমাদেরকে পেয়ে যাবেন। তারপরে মাস্টার সাকিব পেজ লিখলে পেজ চলে আসবে, ফেসবুকে মাস্টার সাকিব লিখলে আপনি পেজ চলে আসবে, অথবা আপনার মাস্টার সাকিব পাবলিক গ্রুপ আছে, ওই গ্রুপে দেখবেন অনেকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সমস্যা দিতেছে, আমাদের টিচার ওটার উপর ডিপেন্ড করে আবার ওই সমস্যাগুলো কালেক্ট করে নিয়ে তার উপর ভিডিও করে দিতেছে। আপনার যদি কেমিস্ট্রি, বায়োলজি রিলেটেড কোনো সমস্যা থাকে, আপনি কি করবেন, আমার ওই মাস্টার সাকিব যে পাবলিক গ্রুপ আছে ওইখানে সুন্দর মতো আপনি ওই সমস্যাটার ছবি তুলে বা আপনি যে কোনো উপায়ে আপনি গ্রুপে পোস্ট করে আমাকে জানাবেন, আপনার অ্যান্সার পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো ইনশাল্লাহ দেখা হইতেছে নেক্সট ক্লাসে এই অধ্যায়ের সৃজনশীল এবং এমসিকিউ নিয়ে। তারপর আমরা পরবর্তী আরেকটা ক্লাস, আরেকটা অধ্যায় শেষ করব, এক কথায় ওয়ান শট রিভিশন, ফাইনাল রিভিশন, কোনো কথা হবে না। বোর্ডে সায়েন্সের 4টা সাবজেক্টে 100 আউট অফ 100 পাইতে যা লাগে, কেমিস্ট্রি এবং বায়োলজির এই 200 মার্ক 200 আউট অফ 200 পাইতে যতটা পরিশ্রম লাগে আমি সাকিব ইনশাল্লাহ দিব, বাকিটা আপনার পরিশ্রম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হইতেছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।